আমাদের স্মল প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা পর্বের জন্য আমি তৈরি। কলকাতায় এখন বেজায় গরম, আর এই গরমে সবাই চান একটু ঠান্ডা ঠান্ডা কুল সামার ভ্যাকেশন প্লেস। আমার প্রিয় সামার ভ্যাকেশন প্লেস হলো ইউরোপ। ইউরোপে সামার ভ্যাকেশন শুরু হয় জুনে। আজ জুনের 4 তারিখ। আমার ইউরোপ ভ্যাকেশন শুরু হয়ে গেল। আমি এবার শুরু করব জার্মানির ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ফ্র্যাঙ্কফার্টকে নিয়ে। আজ থেকে 20 বছর আগে আমি ফ্র্যাঙ্কফার্টে প্রথম এসেছিলাম আমার প্রথম ইউরোপ ট্যুরে। আর এই ফ্র্যাঙ্কফার্টে এক রাত কাটিয়ে আমাদের ভ্রমণ শুরু হয়। তো ফ্লাইট নামছে ফ্র্যাঙ্কফুর্টে। জানলা থেকে দেখতে পাচ্ছি অ্যালপসের সেই সুন্দর রূপ। ইউরোপেরই অ্যালপস খুব বিখ্যাত। সব শহরেরই অ্যালপস আছে, যেরকম ফ্রান্সের অ্যালপস আছে, সুইজারল্যান্ডের অ্যালপস আছে, অস্ট্রিয়ার অ্যালপস আছে, সেরকম জার্মানিরও অ্যালপসের একটা সুন্দর জায়গা আছে, সেখানেও আমরা যাব। চলুন, এয়ারপোর্টে নেমে আবার কথা হবে। এসে গেছি ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে। বেশ ঝকঝকে এয়ারপোর্ট। এটা জার্মানির সেকেন্ড লার্জেস্ট আর ইউরোপের 4th লার্জেস্ট এয়ারপোর্ট। ফ্র্যাঙ্কফুর্টকে ইউরোপের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়। ইমিগ্রেশন এসে গেছে, এবার ক্যামেরা বন্ধ করতে হবে। ইমিগ্রেশন কমপ্লিট। এবার ব্যাগ নিয়ে চলে এসেছি এয়ারপোর্ট বানহুট স্টেশনে, আর ট্রেনও এসে গেছে। উঠে পড়েছি ট্রেনে। এবার হস্টেলে পৌঁছতে হবে। এয়ারপোর্ট থেকে ট্রেনে করে চলে যাব হস্টেলে। আমার হস্টেল হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট হাফবানহুট, যেটা একদম সেন্টারে। ওখান থেকে খুব বেশি দূরে নয় সব অ্যাট্রাকশনগুলো। তো এটা একটা জার্মানির বেশ কনভিনিয়েন্ট জায়গা। ফ্র্যাঙ্কফুর্টে নেমে লোকে জার্মানির জায়গাগুলো, সুইজারল্যান্ড, ফ্রান্স, তো এগুলো ঘুরে নিতে পারেন। আর আশেপাশে অনেকগুলো জায়গা আছে যেগুলো ট্রেনে করে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, যেরকম কোলন আছে, হাইডেলবার্গ আছে। আর এবারে প্ল্যান হচ্ছে যে ব্ল্যাক ফরেস্ট যাওয়ার। ব্ল্যাক ফরেস্ট এর সঙ্গে সঙ্গে আবার একটু ফ্রান্সেও ঢুকে যাব। জার্মানি আর ফ্রান্সের বর্ডারে একটা ভারী সুন্দর জায়গা আছে স্ট্রাসবার্গ বলে, ওটাও একটু দেখাবো। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফ্র্যাঙ্কফুর্টে কী দেখার আছে। ভাই, এটা হচ্ছে একটা, বলতে পারেন, ইউরোপের একটা প্রতিচ্ছবি। এখানে একটা ওল্ড টাউন রয়েছে, এখানে একটা চার্চ অনেক রয়েছে, মিউজিয়াম, প্রচুর মিউজিয়াম রয়েছে, একটা ভারী সুন্দর মাইন নদী আছে, তার আশেপাশে স্কাই স্ক্র্যাপার আছে। জার্মানি ঝকঝকে শহর, আপনারা জানেন সবাই। তবে ইউরোপে একটা জিনিস আমরা এখন পাচ্ছি, সেটা হচ্ছে যে ইউরোপে একটু ওভার ট্যুরিজমে ভুগছে। সেই জন্য এবারে আমার প্ল্যান আছে যে আমি একটু আন্ডার রেটেড অচেনা জায়গায় আপনাদের নিয়ে যাব। আমি যে স্ট্রাসবার্গের কথা বললাম, ফোসেনের কথা বললাম, বা আমি অ্যাপেনজেল বলে একটা গ্রামে যাব সুইজারল্যান্ডে, এগুলো একটু অফবিট জায়গা, আর এইখানে কোতোকুতি ভিড় হবে না। তো সেই জন্য এই জায়গাগুলো আরও যেতে চাইছি। তো যাই হোক, দেখা যাক কীরকম হয় পুরো ব্যাপারটা। অনেকগুলো জায়গা দেখাবো এবারে পর 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 পর, কারণ ইউরোপ তো খুব খরচা করে আসতে হয়। একবারে যতগুলো সম্ভব অ্যাট্রাকশন কভার করা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমার হোস্টেলে নেবেই বেরিয়ে পড়বো আবার শহরে চরকি কাটতে। এসে গেছি ফ্র্যাঙ্কফুর্ট মেন স্টেশনে। 137 বছরের পুরনো স্টেশন। আর স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন পুরনো আর নতুনের সংমিশ্রণ। আমার হোটেলও এর খুব কাছেই, স্কাইস্ক্র্যাপারও দেখা যায়। এখন প্রায় 8টা বাজে, যতটুকু চক্কর কাটা যায়। 9টার আগে সন্ধে হবে না, তাই হোটেলে মালপত্র রেখে বেরিয়ে পড়েছি বৈকালিক ভ্রমণে। এখানে সূর্য ডোবে দেরি করে, 9টার আগে সন্ধে হয় না, তাই এই একটু সময় একটু আশেপাশে বেরিয়ে নেওয়ার জন্যে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই এসে গেছি সেই বিখ্যাত ইসিবি, যেটা ফ্র্যাঙ্কফুর্টের গর্ব। এখানে ইউরোপিয়ান ব্যাংকের সদর দপ্তর, আর এই সদর দপ্তর ফ্র্যাঙ্কফুর্টকে একটা অন্য মাত্রা দিয়েছে। ফাইন্যান্সিয়ালি খুবই উন্নত এই ফ্র্যাঙ্কফুর্ট। আর একটা পাবলিক স্কোয়ার, এই জায়গাটাকে হফওয়াফে বলা হয়।
হফওয়াফে মানে হচ্ছে নজরদারি। এটা 200 বছর আগেকার একটা পুলিশ স্টেশন ছিল, আর এখন এটা একটা বড় স্কোয়ার আর ট্রান্সপোর্টেশনের একটা হাব। তার আশেপাশেই রয়েছে অনেক কিছু দর্শনীয় জিনিস, একটা সুন্দর স্ট্যাচু, তার সঙ্গে ফাউন্টেন দেখতে পাচ্ছি। আর একটু আগেই রয়েছে নিউ ওপার মানে নিউ অপেরা। ওল্ড টাউনে ওল্ড অপেরাও আছে, এরপরে ওখানেও যাব আমরা। ওল্ড টাউনের একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, এই কবলস্টোন রাস্তাগুলো। পুরনো স্মৃতিগুলো বজায় রাখার এক মহৎ প্রচেষ্টা, যেটা আমরা পারিনি। ইউরোপের সব দেশেই এই প্রচেষ্টা চোখে পড়ার মতো। এদের একটা কনসেপ্ট দেখবার মতো, সেটা হলো রাস্তা চলার মাঝে মাঝেই পাওয়া যায় একটা স্কোয়ার, যেটাকে এরা প্লাটস বলে। কোনো বিখ্যাত লোকের স্ট্যাচু, কোনো স্থাপত্য, সঙ্গে কোনো ফাউন্টেনও থাকে, বসার জায়গা থাকে যাতে লোকে একটু হ্যাং আউট করতে পারে। এটা একটা ইউরোপের বিশেষত্ব, সেই জন্য ইউরোপে পায়ে হেঁটে বেড়াতে খুব ভালো লাগে। আমার হোটেল থেকে নদীর ধার অবধি 1.5 কিলোমিটার রাস্তা, আর এই 1.5 কিলোমিটারের মধ্যে বেশ কিছু অ্যাট্রাকশনও আছে। চলুন দেখতে দেখতে বেরিয়ে পড়ি আর হাঁটতে থাকি নদীর ধারের উদ্দেশ্যে। আমরা এখন এই আয়রন ব্রিজের কাছে চলে এসেছি। 1781 সালে এই ব্রিজ তৈরি হয়। এটা বিশ্বের প্রথম কাস্ট আয়রন ব্রিজ। এই ব্রিজের আর একটা বিশেষত্ব আছে, এই যে দেখতে পাচ্ছেন তালাগুলো ঝুলছে, এগুলো সব প্রেমীরা, তারা তাদের ভালোবাসার প্রতীক হিসাবে এবং তাদের বন্ধন যাতে এই তালার চেয়েও শক্ত হয় তার জন্যে এগুলো লাগিয়েছেন। এর ওপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই মাইন নদী, আর আশেপাশে স্কাইস্ক্র্যাপারগুলোও দেখা যাচ্ছে। এই স্কাইস্ক্র্যাপার আর নদীর মাঝখানে হওয়ার জন্যে অনেকে এটাকে মাইন হ্যাটন বলে থাকেন। তো যাই হোক, নদীর দৃশ্য খুবই মনোরম। তো কালকে আমরা আসবো নদীতে একটু ক্রুজ নেওয়ার জন্যে, তখন পুরো জায়গাটা ভালো করে দেখাবো আপনাদের। যদি কালকে ওঠা যায় তাহলে একটু ছবি তোলার চেষ্টা করব। এবার প্রায় সন্ধে নেমে গেছে। আমি ঘুরছি এখানকার শপিং এরিয়া হপ বাহে। গ্যালারিয়া শপিং মল খুব বিখ্যাত, ইউরোপের অনেক জায়গায় আছে। বেশ বড় চত্বর, মাঝে মাঝে শিল্প প্রতিভা দেখা যাচ্ছে, শিল্প আর সঙ্গীতের ঝলকও পাওয়া যায়। ইউরোপে ঘোরার জন্য বাইক বা সাইকেল খুব প্রচলিত, এবং সব শহরকেই সাইকেল ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা হচ্ছে। ভাড়া নেওয়া যায় সহজে অনলাইনে, তবে এর রাস্তা আর সিগন্যাল আলাদা, তাই সেগুলো জেনে তারপরেই সাইকেল চালানো যাবে। ফ্র্যাঙ্কফার্টের আর একটা সকাল, এটা আমার হোটেল, আর হোটেলের পাশেই হচ্ছে ট্রেন স্টেশন। জেনারেলি ইউরোপে এই সেন্ট্রাল স্টেশনটা হয় ওল্ড টাউনের কাছে। এখান থেকে ওল্ড টাউন 1 কিলোমিটারের মতো। ফ্র্যাঙ্কফুর্টের এই ওল্ড টাউনকে রোমের বাগ বলা হয়। রোমের কথাটার মানে হলো ওল্ড টাওয়ার, তবে এটা 1500 শতাব্দীর রোমান ইনফ্লুয়েন্সে তৈরি। তখন এটা একটা হোলি সেন্টার অফ রোমান এম্পায়ার ছিল, আর এখন এটাকে মেয়র হাউস বা সিটি হল হিসাবে ব্যবহার করা হয়। এই জায়গাটাকে খুবই ফটোজেনিক, আর এই যে 3 তলা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওপরে একটা ত্রিকোণাকৃতির ছাদ, এগুলো অনেকটাই নর্দার্ন ইউরোপের আদলে। আর এইটা ভারী সুন্দর দেখতে লাগে বলে এটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গাটার, কিন্তু আবার ওই একই প্যাটার্নে এটাকে গড়ে তোলা হয়েছে। আর এর আশেপাশেই হাঁটা দূরত্বে সমস্ত জায়গা,
মিউজিয়ামগুলো আশেপাশে প্রচুর মিউজিয়াম আছে। এখানকার কফি হাউস খুব বিখ্যাত, আর অ্যাপেল ওয়াইন খুব বিখ্যাত। আর একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে হ্যান্ডমেড চিজ। প্রচুর দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে যেখানে মানুষ এইসব কেনাকাটা করছেন, আর জায়গাটাও বেশ সরগরম হয়ে আছে। 1150 রিকনস্ট্রাকশন হয়েছে 1951-তে, মানে বিশ্বযুদ্ধের পরে। এবারে উঠে পড়েছি একটা হপ অ্যান্ড হপ অফ বাসের দোতলায়। এই দোতলা থেকে ভারী সুন্দর ছবি পাওয়া যায়, বিশেষত ওল্ড টাউন, তার পাশে স্কাই স্ক্র্যাপার, নদীর ধার, শহরের বিভিন্ন জায়গার ভারী সুন্দর একটা ছবি পাওয়া যায়। এই বাসের ভাড়া 2000 টাকার মতন, যদিও এই বাসটা সাইট সিইংয়ের জন্য খুব একটা দরকারি নয়। তবে যদি মনে করেন যে বাসে এক চক্কর সারা শহরটাকে একটু প্রদক্ষিণ করব, তার জন্য এই বাসটা ভালো। বাস থেকে এবার নামবো ফ্র্যাঙ্কফুর্ট ক্যাথিড্রাল দেখার জন্যে। এর পাশেই আছে বিখ্যাত ফ্র্যাঙ্কফুর্ট মিউজিয়াম। ফ্র্যাঙ্কফুর্ট ক্যাথিড্রালকে বার্থেলোমিউ ক্যাথিড্রালও বলা হয়, কারণ এটা ডেডিকেট করা আছে সেন্ট বার্থেলোমিউকে। গথিক আর্কিটেকচারে তৈরি এই চার্চ তৈরি হয় 1550 সালে, তবে 1990 সালে এটা সংস্কার করা হয়। 852 সালে এই জায়গাটায় ছিল সালভেতর ব্যাসিলিকা, যেটা প্যালেসের অন্তর্ভুক্ত ছিল। কালে কালে এটা ফ্র্যাঙ্কফুর্ট ক্যাথিড্রাল হিসেবে চিহ্নিত হয়েছে। চার্চের ভেতর অ্যাম্বিয়েন্স বেশ অনন্য এবং খুবই কালারফুল। চার্চ থেকে বেরিয়ে পড়েছি, আর এর আশেপাশে সমস্ত বিখ্যাত অঞ্চলগুলো, প্রচুর ভিড়। ফ্রাইডে ইভিনিং ফ্র্যাঙ্কফুর্টে বেশ চারিদিকেই একটা জমে উঠেছে বিভিন্ন রকমের গান বাজনা, খাওয়া দাওয়া, সবাই মেতে উঠেছেন। তো আমি একটা খাবার নিয়ে বসেছি, এটা হলো পোটাটো প্যানকেক, এটা ফ্র্যাঙ্কফুর্টের বিখ্যাত। আর সঙ্গে রয়েছে এখানকার বিখ্যাত অ্যাপেল ওয়াইন, এটা এখানকার বিখ্যাত ড্রিঙ্ক, বিয়ারের চেয়েও পপুলার এখানে। এটা খেতে খারাপ নয়, একটু পেঁয়াজও দেওয়া আছে মনে হচ্ছে। পাউরুটি, আলু, চিজ ছাড়াও এদের একটা প্রধান খাদ্য হচ্ছে মাংস, আর এই মাংসের একটা ভ্যারাইটি হচ্ছে সসেজ, যেটা খুব সহজে গ্রিল করে বা ভেজে খাওয়া যায়, এবং সেটা এখানে স্ট্রিট ফুড হিসেবেও অনেক জায়গায় বিক্রি হয়। তো এই সসেজ অনেক প্রকারের আছে, কোনোটা বিফ, কোনোটা পর্ক, কোনোটা চিকেন, কোনোটা সাদা, কোনোটা লাল, বিভিন্ন ধরনের সসেজ এখানে পাওয়া যায়। আবার ফ্র্যাঙ্কফুর্ট শহরের সসেজকে ফ্র্যাঙ্কফুটার বলা হয়। এরকম আরও অন্যান্য দেশে এই ধরনের সসেজ পাওয়া যায়, তার একটা লোকাল নামও আছে। বিখ্যাত গ্যালেরিয়া। আর একটা জিনিস জার্মানির যে কোনো শহরেই পাবেন, সেটা হচ্ছে টার্কিশ ফুড। যেহেতু জার্মানিতে টার্কিশদের পপুলেশন খুব বেশি, সেই জন্যে
এই ডোনের কাবাব বা শোয়ারমা খুব পপুলার। বিভিন্ন ধরনের র্যাপ পাউরুটির মধ্যে, রুটির মধ্যে এরা কাবাব ঢুকিয়ে দেয়। আর এর মধ্যে ভেজিটেবল অপশানও আছে, ফালাফেল, যেটা ওই মুসুর ডালের বড়া দিয়ে তৈরি হয় বা ওই চিক্কির বড়া দিয়ে তৈরি হয়। তো সেটাও এখানে খুব পপুলার। তো এইরকম একটা ফালাফেল র্যাপই আমি নিয়েছি একটু টেস্ট করার জন্য। টার্কিশদের এই জিনিসটা খুব স্ট্যান্ডার্ড। তো আমরা এখন এসেছি অপেরা অঞ্চলে। আজকে অপেরার নিশ্চয়ই কোনো শো আছে, প্রচুর ভিড়, লোকজন হ্যাং আউট করছেন, গান বাজনা সবই চলছে। বেশ একটা উৎসবের মতো জায়গা। আর এইরকম জায়গায় পায়ে হেঁটে বেড়াতে খুবই ভাল লাগে। আমার হাতে একটু সময় আছে ক্রুজ নেওয়ার আগে, চলুন আশেপাশের শপিং এরিয়া এবং ডাইনিং এরিয়া একটু চক্কর দিয়ে নিই। কত রকমের পারফর্মার আছে, কেউ তো একটাই করছে না, তার কাছে ভিড় হচ্ছে কি হচ্ছে না। একটা ছোট্ট মিউজিক সিস্টেম নিয়ে দেখুন, একটা মজার ব্যাপার। দেখুন, গোল্ডি বেস্ট ব্যাট ফুড ইন টাউন, কীভাবে মানুষকে আকর্ষণ করা যায়। দেখুন লম্বা লাইন। দেখুন আর একটা হ্যাপেনিং প্লেসের কাছে এসেছি, অল্ট অপেরা, মানে পুরনো অপেরা। ইউরোপিয়ান কান্ট্রিজে এই অপেরার প্রচুর অবদান আছে। রাদার সমাজে মানুষ অপেরা দেখেন, বোঝেন, এটা নিয়ে কালচারও করেন। একটা অপেরা কালচার আছে। অপেরার যারা আর্টিস্ট তারা সবাই সেলিব্রিটি। অপেরার কদর জানি না, এই রেস্টুরেন্ট অপেরার খুব কদর আছে। অপেরার পাশাপাশি অপেরা বা কোনো বড় চার্চের কাছাকাছি ভালো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। তো আজকে শুক্রবার, অপেরা অঞ্চলে ভিড় হবে স্বাভাবিক। আর অপেরাতে যে ঢুকতেই হবে সেরকম কোনো মানে নেই, তার আশেপাশটাও অনেক অপেরা দেখতে পাবেন। নাচানাচি, গান গাওয়া হচ্ছে। আর যেহেতু আজকে শুক্রবার, এখানে অনেক রকম অপেরা চলছে, মাল্টিপুল অপেরা। আশেপাশে একদিকে স্কাই স্ক্র্যাপার, আর একদিকে পুরোনো টাউন। মাউন্টেনও আছে একটা, জানি না চলে কিনা। কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার ছাড়াই। এখনও তো পরপরে সূর্যের আলো আছে, অন্ধকার হয়ে গেলে আরও রকম দেখতে পাবেন। যাকে বলে কানায় কানায় পূর্ণ, তিল ধারণের জায়গা নেই। ভিড়ের মাঝে একটু রিল্যাক্স করার জায়গা, সবাই রিল্যাক্সও করছেন। ওদিকেও শপিং ডাইনিং, এদিকেও শপিং ডাইনিং স্টেশন, চারিদিকেই একটা হ্যাপেনিং প্লেস, পার্ক, স্কোয়ার, সব কিছু। এটাকে মিডল পয়েন্ট বলা হয়, অফ টোয়াকে মেট্রো স্টেশন। এখন 8টা বাজে, সন্ধে নামেনি, মনে হচ্ছে অনেকটা বিকেল 4টের মতো। আরও 1 ঘন্টা পরে সূর্যাস্ত হবে, ততক্ষণে মানুষ যতটা পারে একটু বেরিয়ে নেবে। ক্রুজও আছে, 50 মিনিটের ক্রুজ, 1450, 1,500 টাকা মতো। সানসেট ক্রুজও আছে, টিপিক্যাল সানসেট ক্রুজ। 1 তলা, 2 তলা, 3 তলা, 3টে তলাই আছে। নিচের দুটো কাভার করা, ওপরটা খোলা। 1,500 টাকার মতো ভাড়া। ঘড়িতে 9টা, শুরু হচ্ছে সানসেট ক্রুজ। তো আমার পেছনে রয়েছে পুরো ক্রুজ, কানায় কানায় ভর্তি। উইকেন্ড, অতএব কোনো জায়গার কোনো ইয়ে নেই। আমাকে একটা টেম্পোরারি রেসিডেন্ট দিয়েছে একা বলে। পরে ক্রুজ না সানসেটের একটু আগে ক্রুজ, এটা আমি বুঝতে পারছিলাম না। যখন বললো 9টা, অ্যাকচুয়ালি 9টা নাগাদই সানসেটটা হয়,
তো ন্যাচারালি সানসেট ক্রুজের জন্য আরেকটু আধা ঘন্টা আগে বেরোনো দরকার। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা ঠিক সানসেট দেখানোর ক্রুজ না, আফটার সানসেট। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। ফালাফেল র্যাপ খেয়ে এখন পরিপূর্ণ, খাওয়ার কিছু জায়গাও নেই। ড্রিঙ্কসের তো প্রয়োজন হয় না আমার, জল ছাড়া বড় জোর কোক। এবার ঘুরে যাচ্ছে, এটাই মনে হচ্ছে লাস্ট ব্রিজ। এরপরে মনে হচ্ছে বোট এরিয়া। যে সমস্ত মডার্ন সিটিতে সুন্দর রিভার আছে, তাদের এরকম ক্রুজ আছেই আছে। কলকাতার কথা ভাবলে হয়তো একটু দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের পপুলার হয়নি। লোকে এই ক্রুজের ওপর হ্যাং আউট করাটা এখনো অবধি চালু হয়নি। শীতের দেশে যদি ক্রুজ এত পপুলার হতে পারে, সানসেট ক্রুজ, এটা তো হতেই পারে। একটু ওয়েট করি, নাইট লাইটটা কীরকম দেখা যায় সেটা একটু দেখার জন্য। আমার নাইট লাইট হতে তো প্রায় 10টা হয়ে যাবে মনে হচ্ছে। ইতিহাস একটু আছে, প্লাস একটু নিজেদের ধারে ভালো ভালো রেস্টুরেন্টও আছে, সুন্দর করে সাজানো, যেটাকে বলবেন যে মডার্ন আর্কিটেকচার কিছু, সেগুলো ওরা দেখাচ্ছে। প্লাস পুরনো তো আছেই। এবার এসে গেল সেই বিখ্যাত আয়রন ব্রিজ, আর তারপরেই ভেতরেই রোমেবার্গ, আর পাশে স্কাই স্ক্র্যাপারের জঙ্গল। এই রোমেবার্গের রাস্তা দেখা যাচ্ছে। একটা পুরনো শহর তার ইতিহাস, তার সংস্কৃতির সঙ্গে মডার্ন টেকনোলজি আর লাইফস্টাইলকে কীভাবে মিলিয়েছে, আর সেটা পর্যটকদের আকৃষ্ট করে চলেছে, এটা দেখার জন্য ইউরোপে আপনাকে আসতেই হবে। আর যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমাদের চ্যানেলটা ফলো করবেন। আমরা এই ইউরোপের চালচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে লাইক বা কমেন্ট দেবেন, আর যদি শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করেন, তাহলে ভবিষ্যতে এইরকম ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসব। ভালো থাকবেন।